শুরু করছি আজকের পাঁচ কথা আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। আমরা যেরকম পাঁচ কথায় দুটো বা তিনটে খবরের কথা বলি এবং যে খবর আসলে না জানলেই নয় এবং যে খবর চুলচেরা বিশ্লেষণ করি আমরা, সেই খবর নিয়ে আজকের পাঁচ কথা আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আমাদের আজকের ইস্যু কি থাকছে? প্রথমেই 1 নম্বর ইস্যু, জঙ্গি নজরে বাংলা। ইঙ্গিত তো এমনটাই, সত্যি কি খাগড়াগড় কাণ্ডের পর থেকে কিছুই পাল্টায়নি? একের পর এক তথ্য কি বলছে? নিরাপত্তার প্রশ্ন কেন আরো জোরদার হচ্ছে দেখাবো। ইস্যু 2, শেষ হয়েও হচ্ছে না শেষ কোভিড কাঁটা। এর বিশ্ব মানচিত্রে প্রত্যাবর্তন কোভিডের। কি অবস্থা বিশ্বের? কোথায় দাঁড়িয়ে আমরা? ডিটেইলড আপডেট আজকের পাঁচ কথায়। ইস্যু 3, দিশেহারা কংগ্রেস। এক দল আছে ভাবা প্র্যাকটিসে, আরেক দল প্রশ্ন তুলছে, আঙুলও তুলছে। এই যদি অবস্থা হয়, বিজেপির মোকাবিলা করবে কে? উত্তর খুঁজবো আজ পাঁচ কথায়। প্রথম ইস্যুর কথা বলি, ছড়াচ্ছে জঙ্গি জাল, যার কেন্দ্র বাংলা। সামনে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খাগড়াগড় কাণ্ডের পরেও প্রায় কিছুই বদলায়নি রাজ্যের ছবি। হাওড়ার ডোমজুড় থেকে জঙ্গি আনিরুদ্দিন আনসারির গ্রেফতারি তুলে ধরছে সেই বিপদ বার্তায়। গায়ে নিতান্ত সাধারণ লুঙ্গি, সাদা পাঞ্জাবি, তবে ধরা চুরোয় গেলেই ভুল। যাকে এভাবে রেখে ঢেকে নিয়ে যেতে ব্যস্ত গোয়েন্দারা, সে মামুলি কেউ নয়। আনিরুদ্দিন আনসারি বছরের পর বছর শিক্ষক পরিচয় নিয়ে থাকছিল ডোমজুড়ে। কে জানতো আসলে তলে তলে কত খেলা খেলছিল সে? কয়েকদিন আগেই ভোপালে 4 বাংলাদেশি জঙ্গি ধরা পড়ে। ভোপাল এসটিএফ গ্রেফতার করে ওই জঙ্গিদের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর জেহাদি জিনিস। জানা যায় 1 বছর ধরে ভোপালে ঘাপটি মেরেছিল তারা। ধৃতদের মধ্যে 2 জন আবার ইসলামিক ছাত্র শিবিরের সঙ্গেও যুক্ত। ভোপাল থেকে ধৃত জঙ্গিরা বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিমের সদস্য। বাংলাদেশের এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি আল কায়দারই একটি শাখা। এদের জেরা করে আনিরুদ্দিনের নাম প্রথম প্রকাশ্যে আসে। এবার বলি, তাহলে আনিরুদ্দিন আনসারি আসলে কে? এই প্রশ্নটাই সামনে এনে দিয়েছে এমন সব তথ্য, যা দেখে শুনে তাজ্জব গোয়েন্দারা। বাংলাদেশি জঙ্গিদের এ রাজ্যে নিশ্চিন্ত আশ্রয়ের ব্যবস্থা করে দিতে সিদ্ধহস্ত এই আনিরুদ্দিন। গত 5 বছর ধরে শিক্ষক পরিচয়ে ডোমজুড়ে থাকছিল সে। এই দেশে পালিয়ে আসা জঙ্গিদের নথিপত্র তৈরি করে দিত। ভোপালে ধৃত 4 জঙ্গিও সবার প্রথমে আনিরুদ্দিনের বাড়িতেই আশ্রয় নেয়। ধৃত আনিরুদ্দিন আনসারির মোবাইল থেকে প্রচুর ডেটা উদ্ধার করেছেন গোয়েন্দারা। ইন্টারনাল মেমোরিতে মিলেছে 12 জিবি জেহাদি নথির পিডিএফ কপি। বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল থেকে জোগাড় করা হয়েছিল ওই বইগুলি। ভোপালে সঙ্গীরা গ্রেফতার হতেই টেলিগ্রাম অ্যাপ ডিলিট করে দেয় আনিরুদ্দিন। যদিও এরপরও সেই ডেটা উদ্ধার করতে পেরেছেন গোয়েন্দারা। জানা গিয়েছে গত 7 মাসে আনিরুদ্দিনের ডোমজুড়ের বাড়িতে 2 বার এসেছিল ভোপালের এই ধৃত জঙ্গিরা। আনিরুদ্দিন তাদের 2 দফায় মোট 4 মাস ছাত্র পরিচয় দিয়ে নিজের কাছে রেখেছিল। পরে ভুয়ো আধার কার্ড বানিয়ে ভোপালে পাঠায়। গত 1 বছরে 9 জন বাংলাদেশি জঙ্গিকে ভারতে এনে আশ্রয় দিয়েছিল আনিরুদ্দিন। ধৃত আনিরুদ্দিনকে জেরা করতে চায় এনআইএ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সহ একাধিক গোয়েন্দা সংস্থা। তাহলে সব মিলিয়ে যে ছবিটা সামনে আসছে, তার সব অর্থেই চিন্তার। রাজ্যের জঙ্গি যোগের প্রশ্নে খাগড়াগড় আজও দগদগে ঘা হয়ে রয়েছে, কিন্তু তারপরও কোথায় রোখা যাচ্ছে এই জেহাদি সংগঠনগুলিকে? ভারতে জেএমবির পরে এবার আল কায়দার বিভিন্ন শাখা সংগঠন জাল ছড়াচ্ছে। আল কায়দা ইন সাবকন্টিনেন্ট বা আকিস এই নামেই এক মনোভাবাপন্ন সংগঠনগুলি এক ছাতার তলায় জড়ো হচ্ছে। 2020 সালেও আল কায়দা মডিউলের হদিশ মিলেছিল মুর্শিদাবাদে। এ রাজ্যকে কেন্দ্র করে দেশ জুড়ে ছড়াচ্ছে জঙ্গি নেটওয়ার্ক। বাংলাদেশি জঙ্গিদের ট্রানজিট হাব হয়ে উঠেছে এই বাংলায়। এ রাজ্যের মাটি থেকেই ছড়াচ্ছে জঙ্গি মডিউল।
তাহলে তো চিন্তা বাড়ছে বিপদও। কিন্তু এদের রুখতে যে কঠোর ব্যবস্থা, যে কড়া নজরদারি দরকার, তা কোথায়? অস্বস্তি বাড়াচ্ছে এই প্রশ্নগুলোই। এবারে দ্বিতীয় ইস্যুর দিকে নজর রাখি। করোনা সংক্রান্ত ইস্যু। ফের করোনার নতুন ঢেউ আসতে চলেছে এদেশে। দোলের দিন ঠিক আগের দিন এই প্রশ্ন ঘিরে বেশ খানিকটা উদ্বেগ দেশ জুড়ে। জল্পনা বাড়িয়ে করোনা নিয়ে সতর্ক হতে বলল কেন্দ্র। গোটা পৃথিবীর যে পরিস্থিতি, তাদের দুশ্চিন্তা তো স্বাভাবিক। হু আবারও মনে করিয়ে দিচ্ছে যে এটা টিপ অফ দ্য আইসবার্গ। বিজ্ঞানী বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ। কিন্তু কেন? এই মুহূর্তে পৃথিবীর কোভিড ম্যাপটা কেমন, কি পরিস্থিতি দেখুন। সংক্রমণ বাড়ছে, কিন্তু টেস্ট ক্রমশ কমছে। গোটা বিশ্বজুড়ে এটাই একমাত্র ছবি। কোভিড মোকাবিলা করতে হলে টেস্ট বাড়াতে হবে, জানে সবাই। কিন্তু করছে কে? তাই আবারও অশনি সংকেত দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু কেন আচমকা আবার কোভিডের মাথাচাড়া? ওমিক্রনের BA.2 ভ্যারিয়েন্টের সংক্রামক ক্ষমতা বহুগুণ বেশি। এই পরিস্থিতিতেও দেশে দেশে কোভিড বিধি তুলে দেওয়া হচ্ছে। ফলে টেস্ট কম হওয়ার পরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। হু বলছে এর মানে নথিভুক্ত সংক্রমণের থেকে আসলে সংক্রমিতের সংখ্যা কয়েক গুণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদ্রস আধানম ঘেব্রেয়েসুসের মতে এটা হিমশৈলের চূড়া মাত্র। আবারও আছড়ে পড়বে কোভিডের ঢেউ, আবারও ফিরে আসছে পুরনো দুঃস্বপ্ন। হু বলছে এই কোভিডের প্রত্যাবর্তনের অন্যতম কারণ বহু দেশে টিকা নিয়ে ভ্রান্ত ধারণা, ভুয়ো তথ্য। এই পরিস্থিতিতে কোথায় দাঁড়িয়ে আমরা? কি বলছে তথ্য? গত এক সপ্তাহে বিশ্বে সংক্রমণ এক ধাক্কায় 8% বেড়ে গিয়েছে। 7 থেকে 13 মার্চের মধ্যে 1,10,00,000 নতুন সংক্রমণ বিশ্বে। গত এক সপ্তাহে কোভিডে মৃতের সংখ্যা 43,000। জানুয়ারির পর থেকে এমন কোভিড কামড় দেখেনি পৃথিবী। আশঙ্কার পারদ বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া ও চীন। এই দুই দেশেই কোভিড সংক্রমণ বেড়েছে যথাক্রমে 25% এবং 27%। আর কোথায় কি হাল? আফ্রিকায় 12% কোভিড সংক্রমণ বৃদ্ধি, মৃত্যুর হার বেড়েছে 14%। ইউরোপে তুলনামূলকভাবে কম বেড়েছে কোভিডের কামড়, ইউরোপে সংক্রমণ বেড়েছে 2%। মৃত্যুর হারে পরিবর্তন হয়নি, যদিও মার্চের শুরুতেই অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং নেদারল্যান্ডসে কোভিড সংক্রমণ বাড়ে। ভূমধ্যসাগরীয় দেশগুলোয় সংক্রমণ বৃদ্ধি প্রায় 38%। তাহলে উপায়? আর কতদিন কোভিডের কামড় সইতে হবে আমাদের? আর কতদিন চলবে এই জরুরি অবস্থা? ছন্দে ফেরা কি আর হবেই না? সাধারণ মানুষের এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন বিজ্ঞানী আন্তোনেলা ভায়োলা। বলছেন, আমি মনে করি বিধিনিষেধের কড়াকড়ি কমা উচিত, কারণ 2 বছর পরে কোভিড নিয়ে জরুরিকালীন তৎপরতা সম্ভব নয়। কোভিড চলে গিয়েছে, এটা ভাবা বন্ধ করতে হবে। প্রাথমিক বিধিনিষেধগুলো তাই মেনে চলতে হবে, তাহলেই কোভিড বাগে আসবে। এই আপ্ত বাক্যটা প্রথম থেকেই জানি আমরা, কিন্তু নিজেই ভেবে দেখুন, আগের মতো মাস্ক পরছেন কি আপনি? হাত ধুচ্ছেন? ব্যাগে স্যানিটাইজারের বোতলটা কোথায়? আবারও তাই বলতেই হচ্ছে, আতঙ্ক নয়, সতর্ক থাকুন। যেমনটা বলছিলাম, জল্পনা বাড়িয়ে করোনা নিয়ে সতর্ক হতে বলল কেন্দ্র। জিনোম সিকোয়েন্সিং এ জোর দেওয়ার পাশাপাশি কড়া নজরদারির নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার। বুধবার দেশ জুড়ে টিকাকরণ এবং করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আন্তর্জাতিক উড়ান চলাচলের বিষয়টিও বৈঠকে আলোচনা হয়, তবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হংকং, সিঙ্গাপুরের পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় একদিনে 6,21,000 নতুন আক্রান্তের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে করোনা নজরদারিতে সামান্য ঢিলেমি দিতে রাজি নয় কেন্দ্র। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু যে হারে পড়শি দেশে সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে কতদিন স্বস্তিতে থাকবে ভারত? এটা কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন। যেদিকে চোখ যায় লম্বা লাইন, মাস্কেও লুকোচ্ছে না উদ্বেগ। তবে কি আবার ওমিক্রনের দ্বিতীয় প্রজাতির দাপটে ফের খেল দেখাতে শুরু করেছে করোনা? চিন্তার মেঘ হংকং সহ চীনের একাধিক এলাকায়, বিপদের আঁচ দক্ষিণ কোরিয়াতেও। সংক্রমণ মোকাবিলায় জিরো টলারেন্স নীতি ছিল চীনের। সরকারি হিসেবে গত 1 বছরে করোনায় কেউ মারা যাননি সে দেশে। অতিমারি মোকাবিলায় প্রশংসা পেয়েছিল দক্ষিণ কোরিয়াও।
কিন্তু বুধবার 4 লক্ষেরও বেশি নতুন সংক্রমণ দক্ষিণ কোরিয়ায়। 2021-এ জানুয়ারির পর একদিনের সংক্রমণে এটিই সর্বোচ্চ। চীনে ফের পজিটিভ 3290 জন, মঙ্গলবার সংখ্যাটি ছিল 5000-এর বেশি। ফের গণপরীক্ষার ব্যবস্থা, 3 কোটি বাসিন্দা লকডাউনে। সর্বোচ্চ সংক্রমণ ঝিলিন প্রদেশে। টেক হাব শেনঝেনে লকডাউনের জেরে বন্ধ ব্যবসা বাণিজ্য। হংকংয়ের হাসপাতাল ভর্তি, রোগীরা বাইরেই। অস্থায়ী হাসপাতাল তৈরি শুরু করেছে চীন প্রশাসন। সব মিলিয়ে রক্তচাপ বাড়ছে চীন ও দক্ষিণ কোরিয়ার। তবে ভারতের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। কিন্তু কতদিন? চিন্তা থাকছেই। আগামী 27শে মার্চ থেকে 100% ক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উড়ান চালু করছে ভারত। সেক্ষেত্রে বিদেশে যাতায়াত আরও বাড়বে। তাছাড়া ষাটোর্ধ্ব ও কোমরবিডিটি রয়েছে এমন বাসিন্দাদের প্রত্যেকের প্রিকশন ডোজ পাওয়া বাকি। স্বস্তি বলতে একটাই, চীন ও দক্ষিণ কোরিয়ার বাড়াবাড়ির পিছনে মূল কারণ ওমিক্রনের যে দ্বিতীয় প্রজাতি, তার সঙ্গে দেশবাসীর ইতিমধ্যেই সাক্ষাৎ হয়েছে। তাই চেনা শত্রু নিয়ে ভারতের দুশ্চিন্তা কম। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। এরই মধ্যে ইসরায়েলের নতুন ভ্যারিয়েন্ট। গতকাল দেশের স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছেন, ইসরায়েলে পৌঁছানো 2 যাত্রী শরীরে নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। হু যদিও এখনও এই নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে রিপোর্ট বলছে ইসরায়েলের নতুন ভ্যারিয়েন্ট এবং ওমিক্রনের সবচেয়ে সংক্রমণ দুটো ভ্যারিয়েন্ট মিলে তৈরি হয়ে থাকতে পারে এই নতুন ভ্যারিয়েন্ট। ওমিক্রনের BA.1 এবং BA.2 মিলেই তৈরি হয়ে থাকতে পারে নতুন এই ভ্যারিয়েন্ট। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রক বলছে, বিশ্বের আর কোথায় এই ভ্যারিয়েন্ট আছে তা জানা নেই। সেদেশের স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল নামান আশ বলছেন, হতে পারে এই ভ্যারিয়েন্টের জন্মই হয়েছে ইসরায়েলে। যদিও বিজ্ঞানীরা এর মধ্যে একটা আশার আলোও দেখিয়েছেন। বলছেন, এই ভ্যারিয়েন্ট থেকে নতুন কোনো ঢেউ উঠবে না বলেই মনে হচ্ছে। আতঙ্কে নয়, সতর্কতাই পথ। একে একে করোনা 3 ঢেউ আমরা পেরিয়েছি। হারিয়েছি বহু স্বজন, হারিয়েছি রুটি রুজি সংস্থান। আর যেন ফিরে না আসে সেই পরিস্থিতি। উপায় একটাই, অক্ষরে অক্ষরে মানুন স্বাস্থ্যবিধি, বজায় রাখুন সামাজিক দূরত্ব। আরও কিছুদিন না মেনে চললেন মাস্ক, স্যানিটাইজারের নির্দেশনামা। কাল দোল, রঙের উৎসবে মাতুন, তবে কোভিড বিধি শিকে তুলে নয়। ভিড়ভাট্টা এড়িয়ে চলুন এক থালায় খাওয়া দাওয়া। রোগ ব্যাধির কামড়ে উৎসবের রং যেন ফিকে না হয়। ডাক্তারবাবুরা কি বলছেন, শুনুন পরামর্শ। দোলের যে সাধারণ সতর্কতা, মানে যে রং টংগুলো থেকে, স্কিনের অ্যালার্জি থেকে শুরু করে চোখ মুখে, বাচ্চাদের ক্ষেত্রে ত্বকের অ্যালার্জি থেকে শুরু করে চোখ মুখে বিভিন্ন রকমের সংক্রমণ হওয়া, সেখান থেকে শ্বাসরোধের মতো সম্ভাবনা শুরু হওয়া, এই জিনিসগুলো আমাদের আলাদা করে খেয়াল রাখতে হবে। কোভিডের কথা যদি বলতে হয় তাহলে বলবো যে ভিড় যতটা সম্ভব এড়িয়ে চলবেন তত আপনি ভালো। বয়স্ক মানুষ যাদের কোমরবিডিটি আছে, যারা এখনও ভ্যাকসিন নেননি বা নিতে পারেননি, তাদের ক্ষেত্রে আলাদা সতর্কতা অবশ্যই দরকার। দোল অবশ্যই খেলুন, কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না। যতটা সম্ভব বাড়ির মধ্যে থেকে, যতটা সম্ভব ক্লোজ আমাদের পরিসরে, মানে চেনা জানার পরিসরে যতটা সম্ভব দূরত্ববিধি বজায় রেখে খেলা যায় ততটাই ভালো। গান্ধীরা ডাকছেন চিন্তন শিবির। বিক্ষুব্ধরা বলছেন, এই দুরবস্থার কারণ খুঁজতে যদি চিন্তা করতে হয় তাহলে দলের ভবিষ্যৎ সত্যিই অন্ধকার। তারা চাইছেন সভাপতি পদে দ্রুত নির্বাচন, এমন সভাপতি যিনি আড়ালে নয় সামনে থেকে দল চালাবেন। বিক্ষুব্ধরা দলে ভারী হচ্ছেন, উল্টো দিক থেকে গান্ধীদের গুণ গাওয়াও চলছে। ঘুরে দাঁড়ানোর চেষ্টা কই, বরং নিজেদের অন্তর্দ্বন্দ্বে কংগ্রেস প্রমাণ করছে তারা আছে কংগ্রেসেই। 5 রাজ্যের ভোটে শোচনীয় পরাজয়। ওয়ার্কিং কমিটির বৈঠকে বিক্ষুব্ধদের সামাল দিতে কৌশলী চাল দেন সোনিয়া গান্ধী। গত রবিবার তিনি বলেন, দলের ভালোর জন্য গান্ধী পরিবার সব রকম পদক্ষেপ করতে প্রস্তুত। নেতারা যদি মনে করেন যে ভোটে হারের জন্য গান্ধী পরিবার দায়ী, তাহলে তিনি নিজে ও রাহুল প্রিয়াঙ্কা দুজনেই দলের সব পদ ছাড়তে রাজি। বিক্ষুব্ধ নেতারা কিন্তু দমছেন না। বুধবারই গোলাম নবী আজাদের বাড়িতে বৈঠকে বসেন তারা। G23 বাইরের নেতারাও আলোচনায় যোগ দেন। এমনকি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতা মণিশঙ্কর আইয়ারও। নৈশভোজের পর দেওয়া হয় বিবৃতি।
আমরা মনে করি নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব স্তরের সবাইকে সামিল করতে না পারলে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির মোকাবিলায় কংগ্রেসকে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে কথা শুরু করতে হবে। বার্তা পরিষ্কার, দাবি স্পষ্ট। আড়ালে থেকে রাহুলের দল চালানো চলবে না, একলা চলো নীতিও নেওয়া যাবে না। प्रियंका के लिए जो होना चाहिए था सही समय पर तो मिसफायर होता है। यूपी जैसे स्टेट में महामंत्री बनकर इनको जो अंदर डाला गया, ये पॉलिटिकल मिसफायर होता है। हर एक की कैरियर होती है और कैरियर बनाने के लिए ग्रूमिंग करना पड़ता है, इसका अभाव रहा। পার্টি বড় না পরিবার বড়, এই ডিবেট কিন্তু চলছে এবং আগামী দিনও চলবে। দুপক্ষের নেতারাই নিজেদের তত্ত্ব প্রচার করবেন, কিন্তু শেষ পর্যন্ত কি কংগ্রেস পার্টিকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনা সম্ভব? এর উত্তর সম্ভবত দুপক্ষের কোনো নেতার কাছে এই মুহূর্তে নেই। अब वो मेंबरशिप चल रही है, सारे पदों पे इलेक्शन होगा, कांग्रेस प्रेसिडेंट भी इलेक्ट होगा। उन्होंने बोला था कि सिलेक्ट ना हो इलेक्ट हो, तो इलेक्ट रहेगा। अब उसमें अगर इन लोग जिनकी आप बात कर रहे हैं उनमें से भी अगर कोई कंटेस्ट करना चाहेंगे तो चाहे तो कर सकते हैं। সভাপতি পদে ভোট সেপ্টেম্বরে, তার আগে সোনিয়া গান্ধীর নির্দেশ। ভোটে শোচনীয় ফলের পর 5 রাজ্যে দলীয় সভাপতির ইস্তফা দিয়েছেন। হারের কারণ খুঁজতে 5 রাজ্যে 5 জন নেতাকে দায়িত্ব দিয়েছেন সোনিয়া গান্ধী, যারা কেউ বিক্ষুব্ধ শিবিরের নেতা নন। সংসদের অধিবেশন শেষ হলেই জাতীয় স্তরে বসছে কংগ্রেসের চিন্তন শিবির। হারের কারণ খোঁজার জন্য কংগ্রেস পার্টি ডেকেছে চিন্তন শিবির। অতীতেও এরকম চিন্তন শিবির ডাকা হয়েছে, যা গান্ধী পরিবারের লিডারশিপ বজায় রাখার প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আবার G23ও ডেকেছিল বৈঠক। কংগ্রেস দলীয় সূত্রের দাবি, রাজ্যসভার টিকিট আদায়ের জন্য চাপ তৈরি করার প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে এহেন বৈঠক। হাইকমান্ড অনুগতদের আঙুল গুলাম নবী আজাদ, আনন্দ শর্মা, কপিল সিব্বলদের দিকে। সিব্বল তো বোমা ফাটিয়েছেন, বলেছেন ঘর কি কংগ্রেস নয়, সব কি কংগ্রেস চাই। গান্ধীদের স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত, ভাবনা চিন্তা অনেক হয়েছে, এখন অন্যদের সুযোগ দেওয়ার সময়। মন্তব্যের পর সিব্বলকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছে তার নিজের এলাকা দিল্লির চাঁদনি চক কংগ্রেস জেলা কমিটি। বুধবার সিব্বলের বাড়ি থেকে বিক্ষুব্ধদের বৈঠকের জায়গাও সরানো হয় গুলাম নবী আজাদের বাড়িতে। সব দেখে দলের একাংশ আবার বলছে G23ও সরাসরি গান্ধীদের চ্যালেঞ্জ করার সাহস দেখাচ্ছে না। এই সমস্ত নেতারা আপাতত জনপদ তুগলক লেনের সামনে নিজেদের শক্তি দেখাতে চাইছেন। তারই মধ্যে বিজেপির প্রশ্ন, তাহলে কি এরকমভাবেই কংগ্রেস এগিয়ে যাবে কংগ্রেস মুক্ত ভারতের দিকে একটু একটু করে? বৃহস্পতিবার G23 নেতা ভূপিন্দর সিং হুদা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। গান্ধীবাদীদের সঙ্গে সংস্কারপন্থীরা যে আলোচনার রাস্তাও খুলে রাখছেন তা স্পষ্ট, কিন্তু দলকে কিভাবে রাস্তায় নামানো যাবে, বিশ্বাস ফিরে পেতে কিভাবে মানুষের কাছে যেতে হবে, সে প্রেসক্রিপশন আপাতত কোনো পক্ষের কাছেই নেই। অনিন্দ বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা ঘোষালের রিপোর্ট TV9 বাংলা। 5 রাজ্যে ভোটের ফল কংগ্রেসের বড় শক্তি ক্ষয়ের বড় প্রমাণ তো বটেই। হাইকমান্ডকে চিন্তায় রাখছে আরও একটা বিষয়, বিরোধী পরিসরেও নিজেদের জায়গা কতটা ধরে রাখা যাবে। প্রশ্নটা এইখানে। সংসদ চলছে, সূত্রের খবর তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকে, আপের মতো দলগুলিকে নিয়ে আলাদা একটা ব্লক তৈরির চেষ্টা চলছে। যে ব্লকের বৈঠক রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের ঘরে হবে না। জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচন, বিরোধী শিবিরের প্রার্থী যিনি হবেন তিনি যে আর কংগ্রেসের ভেটোয় প্রার্থী হবেন না তাও স্পষ্ট। অকংগ্রেসী দলগুলির সেখানে একটা বড় ভূমিকা থাকবে। আরও একটি বিষয় কংগ্রেসকে ভাবাচ্ছে, লোকসভা নির্বাচন কিংবা নানা রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন। বহু ক্ষেত্রেই অস্তিত্ব রক্ষার জন্য কংগ্রেসকে জোট করতেই হবে, কিন্তু সেই জোটে শরিকরা কংগ্রেসের ওপর চাপ বাড়াবে। আর জোট না করলে কি হতে পারে সেটা তো উত্তরপ্রদেশেই দেখিয়ে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে তৃণমূল। লাইনের নাম লিখিয়েছে এবার আপও। আবার এটাও সত্যি যে সারা দেশে প্রায় 200 লোকসভা আসনে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই, সেখানে কোনো তৃতীয় পক্ষ নেই। সব মিলিয়ে বিরোধী শিবিরের অঙ্ক বেশ জটিল।